আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। দিন যতই যাচ্ছে ততই যেন উদ্বেগ বাড়ছে হাম প্রাদুর্ভাব নিয়ে। রাজধানীর প্রতিটি হাসপাতালে বেড়েই চলেছে রোগীর চাপ। মহাখালী বিশেষায়িত কোভিড হাসপাতালে রয়েছে রোগীদের উপচে পড়া ভিড়। এর মধ্যে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও আজিমপুর মাতৃসদন হাসপাতালে হাম রোগীর জন্য কোনো বেড খালি না থাকায় ভর্তি নেওয়া বন্ধ করেছে কর্তৃপক্ষ। এদিকে হাসপাতালে আসার আগে রোগীর স্বজনদের নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। কোন হাসপাতালে হামের চিকিৎসা হবে এটি না জানার কারণে এমন ভোগান্তি পড়তে হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। বাচ্চার প্রথমে সর্দি কাশ জ্বর হয়েছিল, এক সপ্তাহ যাবত এখানে ডাক্তার দেখাইছে, নেত্রকোনা ডাক্তার দেখায় ওষুধ টষুধ খাওয়াইছে, তাও ভালো হয়েছে না। এখন ডাক্তার ইঞ্জেকশন করতেছে, স্যালাইন করতেছে, ওষুধ খাওয়াইতেছে। এখন আগে থেকে দেখা মোটামুটি ভালোই আছে। কালকে বিকালে ভর্তি হয়েছি, এখন মোটামুটি সুস্থ। ঠান্ডা, কাশি, জ্বর এবং পাতলা পায়খানা এবং হামেরও রেস্ট ছিল। পরে আমরা কয়েকটা মেডিকেল ঘুরে আসছি, কুমিটোলা হাসপাতাল, ওরা ওখানে রাখে নেই। ওরা বলতেছে যে সিট সংখ্যা খুবই কম, তো পরে এখানে আসতে বলছে, এখানে আসছে। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হাম রোগীর উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 20 জন। এ নিয়ে হাসপাতালে হাম উপসর্গ নিয়ে মোট শিশু ভর্তি রয়েছে 138 জন। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মোট 42 জন শিশুর মৃত্যু হলো। সোমবার বেলা 11টায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কে বিশ্বাস। হাসপাতালে জনবল বৃদ্ধির জন্য স্বাস্থ্য বিভাগে বারবার চিঠি পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। এদিকে হামের প্রাদুর্ভাব ঠেকাতে আজ দ্বিতীয় দিনের মতো দেশের 18টি জেলার 30টি ঝুঁকিপূর্ণ এলাকায় দেয়া হচ্ছে হাম রুবেলা টিকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, হামে আক্রান্ত হয়ে যে রোগীরা চিকিৎসা নিতে আসছেন তাদের কি অবস্থা জানাবেন? ফারহিনা, আপনি জানেন যে ইতিমধ্যে যে হাসপাতালগুলোতে যারা ভর্তি হচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন, তাদের সাথে আমি কথা বলেছি। তারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং তারা মূলত যেখানে অসুস্থ হয়েছেন সেইখানে হাসপাতালগুলোতে প্রথমে চিকিৎসা নেন এবং পরে চিকিৎসকের পরামর্শে তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয় এবং ডিএনসিসি যে হাসপাতাল, ডেডিকেটেড হাসপাতাল বিশেষায়িত, সেই হাসপাতালে এসে তারা চিকিৎসা নিচ্ছেন। এবং তারা যেটি বলেছেন, প্রথম দিকে তাদের জ্বর হয়েছে বাচ্চাদের এবং ঠান্ডা কিছু জনিত সর্দি কাশি ছিল এবং পরবর্তীতে হামের মতো রেশ সেগুলো দেখা দেয় লক্ষণ, এবং পরে সেই কারণে চিকিৎসকের পরামর্শ নিলে তারা হাসপাতালে প্রেরণ করে। এবং এখানে চিকিৎসকদের যেটি দেখেছি আমরা, চিকিৎসকরা খুব নিবিড়ভাবে যত্নভাবে পরিচর্যা করছেন তাদেরকে এবং পরামর্শ দিচ্ছেন যে কিভাবে কি করতে হবে এবং বিভিন্ন সময় পরীক্ষা নিরীক্ষা করছেন। এবং আমরা দেখেছি যে বিশেষ করে ছোট শিশুরা যাদের রয়েছে, যেহেতু নিউমোনিয়া জাতীয় সমস্যায় ভুগছেন, তো নেবুলাইজার দিয়ে তাদেরকে শ্বাস প্রশ্বাসটা যেন ভিতরে কফ আকারে জমে না যায় এবং নিউমোনিয়া যেন বেশি না হয়, ইনফেকশন না হয়, সেগুলোর জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া চিকিৎসকরা কিছুক্ষণ পর আমাদের সাথে কথা বলবেন। এখানকার বিস্তারিত যারা চিকিৎসা নিতে এসেছেন তাদেরকে আসলে কি অবস্থায় আছেন, কতজন চিকিৎসা নিচ্ছেন এবং কার কি অবস্থা, সেটি বিস্তারিতভাবে আমাদের সাথে তুলে ধরবেন এবং সেই অনুসারে কিছুক্ষণ পর হয়তো আমাদের সাথে তিনি কথা বলার কথা আমাদেরকে জানিয়েছেন। ফারহিনা, ধন্যবাদ। দর্শক, এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। রকি, আজ নতুন করে আরো 5 শিশুর মৃত্যু হলো। হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন, বিস্তারিত জানাবেন? ফারহিনা, 5 শিশুর মৃত্যু গতকালকে হয়েছে। আজকে গত 24 ঘন্টা আমাদেরকে মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ তারা বলছেন যে 2 শিশুর মৃত্যু
যে রোগীর সংখ্যা সেটি বাড়ছে এবং এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 42 জন শিশুর। আর কিছুক্ষণ আগে আমি রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালের যে ওয়ার্ড রয়েছে, শিশু ওয়ার্ড, সেখানে আমি গিয়েছিলাম এবং সেখানে গিয়ে দেখেছি যে সেখানে কিন্তু চিকিৎসা সেবা চলছে। বিশেষ করে যারা এই হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হয়েছে তাদের শরীরে কিন্তু র্যাশ, পাশাপাশি তীব্র জ্বর রয়েছে। এছাড়াও আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি, তারা বলছেন যে 26টি এলাকা প্রাদুর্ভাব এলাকা হিসেবে চিহ্নিত করেছেন তারা। সবচেয়ে সংক্রমণ দেখা দিয়েছে পাবনায় 10টি এলাকা এবং রাজশাহীর 6টি এলাকাতে, যার 5টি কিন্তু মহানগরীর ভেতরে। এছাড়াও নওগাঁয় 5টি, চাঁপাইনবাবগঞ্জ 3টি এবং নাটোর সিরাজগঞ্জে 1টি করে এলাকা। এবং স্বাস্থ্য বিভাগ আশঙ্কা করছে পর্যাপ্ত পদক্ষেপ না নিলে আক্রান্তর সংখ্যা কিন্তু আসলে বৃদ্ধি পেতে পারে। এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে শিশু বিভাগের প্রধান অধ্যাপক রয়েছেন লক্ষণ পাওয়া যাচ্ছে এবং আলাদা করে চিকিৎসা না দেওয়ার বিষয়ে তিনি আমাদেরকে জানাচ্ছেন। 2টি আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে এবং এই আইসোলেশন ওয়ার্ডে রেখে কিন্তু হামের উপসর্গ দেখে তারা মূলত চিকিৎসা দিচ্ছে। তবে আমরা যেটি আসলে দেখেছি যে বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু হামের যে নমুনা পরীক্ষা সেটি কিন্তু করা হচ্ছে না। এই নমুনাগুলি আসলে সংগ্রহ করা হচ্ছে, সংগ্রহ করার পরে ঢাকামুখী কিন্তু পাঠানো হচ্ছে। এরপরে আসলে যখন রিপোর্ট হাতে পাচ্ছেন তারপরে কিন্তু হামের যে চিকিৎসাগুলো সেগুলো কিন্তু আসলে দেওয়া হচ্ছে। এর আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র উপসর্গ দিয়ে কিন্তু আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে রোগীর যারা স্বজন রয়েছেন তারা বলছেন যে নমুনার যদি পরীক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যদি করা হয় তাহলে কিন্তু তারা আরো দ্রুত এই চিকিৎসাটি পাবে। এছাড়াও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই হাম পরিস্থিতি মোকাবেলা করতে তারা সব ধরনের যে প্রস্তুতি এবং ব্যবস্থা সেটি তারা নিয়েছেন। ফারহিনা। ধন্যবাদ। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারের জ্বালানি তেলের তীব্র সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। কোনোভাবেই মিটছে না জ্বালানির পূর্ণ সরবরাহ, ফলে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তেল পাম্পের লাইন। যদিও সরকার বলছে তেলের কোনো সংকট নেই, তবে পাম্প মালিকরা বলছেন চাহিদা মতো তেল পাচ্ছেন না তারা। রাজধানীর প্রতিটি পাম্পেই দেখা যাচ্ছে কয়েক কিলোমিটার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল নিতে হচ্ছে। এতে ভোগান্তি বাড়ছে পরিবহন সংশ্লিষ্টদের। চার 5 ঘন্টা সিরিয়াল ধরার পরে আমাদেরকে তেল দেয় 10 লিটার করে। আমরা এই যে সময়গুলো নষ্ট হয়েছে, অন্য অন্য কাজগুলো কখন করব, কিভাবে করব? তার ভিতরে তেল দিচ্ছি, তেল বিক্রেতা বাড়ে নাই। আপনি যান স্লিপ দিচ্ছি, তেল বিক্রেতা বাড়ে নাই, ঝামেলা অনেক। এখানে দাঁড়াইছি 2 ঘন্টা হয়েছে, 2 ঘন্টার মতো দাঁড়ানো আছে। জ্বালানি তেলের সংকটে ব্যাহত হচ্ছে সেচ ব্যবস্থা। রোববার থেকে রাজবাড়ীর বিভিন্ন ফিলিং স্টেশনে পাত্র ও বোতল হাতে কৃষকদের দীর্ঘ লাইন দেখা যায়। সেচ পাম্পগুলো ডিজেলে চলায় এ সংকট আরও তীব্র হয়েছে। দিনাজপুরের হিলের একমাত্র ফিলিং স্টেশনে 3 দিন পর দেওয়া হচ্ছে পেট্রোল ও অকটেন। রাত থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে চালকদের। তেল নেওয়ার জন্য অনেকেই রাতেও অবস্থান করেছেন ফিলিং স্টেশনে। ঝিনাইদহের পাম্পগুলোতে ডিজেল না পেয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। অনেক মোটরসাইকেল চালককে পরিচয় গোপন করে দিনে 2 থেকে 3 বার তেল নেওয়ার অভিযোগ রয়েছে। বীজ বুনেছি আমি আজ 5-6 দিন আগে, পানি দিবার পারতেছি না। 3 দিন তো আমি আইছি, কিন্তু কই দেয় খানিক দূর দিলি আমার পর্যন্ত কাজতেই তেল ফুরিয়েও যায়। তেল আমি পাইনি, তার আমি কি করব? আর কৃষকরা আজকে সকালবেলা 2-3 জন আছে বাড়ির পর যে আমার বিচি বুনছি পানি দাও। আমি কই দিতে তেলও নাই, আমার পানি দেওয়াও নাই। দর্শক, এই মুহূর্তে আসাদ গেট এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সাকিবুর রহমান। সাকিব, তেল পাম্পের পরিস্থিতি কেমন দেখছেন আর পাম্পগুলোতে সরবরাহ বাড়ছে কিনা জানাবেন। ফারহিনা, আমরা যে জায়গাটিতে অবস্থান করছি তার বাম পাশে একটি পাম্প, ডান পাশে আরেকটি পাম্প। বাম পাশের যে পাম্পটি তালুকদার পাম্প, এটি কিন্তু অনেক বড় একটি পাম্প। সেই পাম্পে গত রাতে তেল শেষ হয়েছে। এখন পর্যন্ত তেলের গাড়ি না আসায় তেল দেয়া সরবরাহ করা বন্ধ রয়েছে। আমরা কয়েকজন চালকের সঙ্গে কথা বললাম, তারা গতকাল রাত 10টা বা 11টা থেকে লাইন দিয়েছেন। হয়তোবা তারা লাইন শেষ করতে করতে যখন একদম পাম্পের মুখে রাত 1টার দিকে এসেছেন তখন এই পাম্পে তেল শেষ হয়ে যায়। তখন থেকে তেল দেওয়া বন্ধ রয়েছে এবং তাদের যে লাইন ধরে অপেক্ষা করা তেলের জন্য সেই সময়টি 12-13 ঘন্টা গড়িয়েছে অনেকের।
পাশাপাশি উল্টো পাশের যে পাম্প সেই পাম্পে তেল দেয়া হচ্ছে, অর্থাৎ সকালে সেটিতে একটি গাড়ি ঢুকেছে, তাদেরকে তেল সরবরাহ করেছে এবং সেই তেল পাওয়ার পরবর্তীতে তারা সোনার বাংলা যে পাম্প তারা গ্রাহকদেরকে তেল সরবরাহ করছেন। মালিক যারা রয়েছেন তারা বলছেন তারা তাদের যে চাহিদা সেই অনুযায়ী তারা তেল পাচ্ছেন না এবং সময় মতো যে তেলগুলো দেয়া হচ্ছে না, ফলে কিন্তু যে প্রত্যাশীদের ভোগান্তি বাড়ছে, দীর্ঘ লাইন হচ্ছে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, রাস্তা জুড়ে কয়েক কিলোমিটার জুড়ে তাদের অপেক্ষা করতে হচ্ছে। তবে একটি বিষয় আমি যখন গ্রাহকদের কাছে, চালকদের কাছে কথা বলেছি, তাদের বেশিরভাগ লোকই বলেছেন তারা তেল পাচ্ছেন, তবে তাদের যে অপেক্ষা করার সময় সেই সময়টি বাড়ছে, এইটি সমাধানে সরকার যেন কাজ করে সেই কথা তারা বলেছেন। পাশাপাশি কিন্তু পাম্পগুলোতে রেশনিং করেই তেল দেয়া হচ্ছে, অর্থাৎ ছোট যে প্রাইভেট কারগুলো রয়েছে সেগুলোতে 10 লিটার, বড় সাইজের যে গাড়িগুলো রয়েছে সেগুলোতে 15 লিটার, 20 লিটার এবং মোটরসাইকেল যারা রয়েছে তাদেরকে 500 টাকা, 1000 টাকার তেল তারা সরবরাহ করছেন। যে এভাবে সরকার বলেছিল রেশনিং পদ্ধতি, যদিও রেশনিং পদ্ধতিটি উঠে গিয়েছে, তারপরেও রেশনিং পদ্ধতিতেই কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। যেহেতু তীব্র গরম পড়েছে, সেই ক্ষেত্রে গরমের মধ্যে মানুষের যে অপেক্ষা, সেই অপেক্ষাটি দীর্ঘ হচ্ছে এবং মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে যে কেন এই সমস্যাটি এতদিন হওয়ার পরেও সমাধান হচ্ছে না। যদিও সারা বিশ্ব জুড়েই কিন্তু এই সমস্যা রয়েছে, মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের ফলে এই পুরো পৃথিবীতে তেলের সংকট দেখা দিয়েছে এবং এই সংকটের প্রভাবে কিন্তু বাংলাদেশও তার বাইরে নয়, বাংলাদেশও একই অবস্থায় পড়েছে। আপনি ঠিক দেখতেই পাচ্ছেন এরকম দীর্ঘ সারি রয়েছে। আসাদ গেট থেকে এই লাইনটি পুরো সংসদ ভবনের পিছন পাশের যে রাস্তাটি রয়েছে, উত্তর পাশের যে রাস্তা, অর্থাৎ জিয়া উদ্যানের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু গড়িয়ে লাইন একেবারে পুরো রাস্তা জুড়েই চলে গিয়েছে, যেটি কয়েক কিলোমিটার ধরে দীর্ঘ হচ্ছে এবং মানুষের বিরক্তির কারণই কিন্তু এটি, যে তাদেরকে রোদের মধ্যে যেহেতু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, অনেকে রাত পার করেছে এখানে, সেই কারণে মানুষের ক্ষোভগুলো বাড়ছে এবং এটির সমাধান তারা দ্রুতই চাচ্ছেন। তো এই ছিল এখন পর্যন্ত তেলে পাম্প থেকে আমার কাছে সর্বশেষ। ফারহিনা, ধন্যবাদ। এদিকে ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তাকে কোনো স্থায়ী জামিন দেয়া হবে কিনা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। সকালে বিচারপতি আতওয়ার রহমান ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে গত 20 নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। তার বিরুদ্ধে করা মামলায় মানিকগঞ্জের একটি মেলার মঞ্চে গানে আল্লাহকে নিয়ে অশ্রদ্ধা ও কটূক্তিপূর্ণ মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। রাজধানীর মিরপুরে একটি বার ও আবাসিক হোটেলে অভিযান চালিয়ে শতাধিক নারী পুরুষকে আটক করেছে পুলিশ। রোববার রাতে মিরপুর 1-এর বাগদাদ মার্কেটের এসকে বার ও পার্শ্ববর্তী একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে আটকের পর আটককৃতদের মিরপুর মডেল থানায় নিয়ে আসা হয়। পুলিশ জানায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য শাহালি থানায় হস্তান্তর করা হয়। দীর্ঘদিন যাবৎ ওই স্থানটিতে এ ধরনের অসামাজিক কার্যকলাপের অভিযোগ করে আসছিল স্থানীয়রা। অভিযোগের ভিত্তিতে ডিএমপি মিরপুর জোনের কয়েকটি থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। তথ্য পেয়ে সংবাদ সংগ্রহে গেলে থানার প্রবেশ পথে বাধার সম্মুখীন হন গণমাধ্যম কর্মীরা। তবে বিষয়টি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন ডিএমপি মিরপুর জোনের উপকমিশনার। এই বিষয়ে আমরা প্রতিনিয়তই আমরা বিভিন্ন সামাজিকভাবে আমরা অভিযোগ পাই যে এখানে সামাজিক অবক্ষয় হচ্ছে, বিভিন্ন ধরনের আসছে। আমরা আমাদের ডিসিশনের নির্দেশে একদম নারী পুলিশ সহ পুলিশ সহ আমরা সিনিয়র অফিসার বেশ কয়েকজন সহ আমরা একটা অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে প্রপার ওয়েতে আইনগতভাবে কিছু মানুষজনকে আমরা বগুড়ার শিববাটি এলাকায় রোববার রাতে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পেশায় তিনি একজন ফল ব্যবসায়ী ছিলেন। পুলিশ জানায় গাছ থেকে ফল ছিঁড়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে নিহতের পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রোববার রাতে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে।
মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।